Good morning. Madhurima, good morning. Rini, good morning. রবিবাসরের সুপ্রভাত সকলকে। অরিত্র, গুড মর্নিং। চন্দন ঘোষ, সুপ্রভাত। কল্যাণ, গুড মর্নিং। ঠিক আছে, মোটামুটি সকলকে গুড মর্নিং। তো চলো আজকে শুরু করবো। আজ তোমাদের সাথে যে চ্যাপ্টারটা শুরু করবো, মর্নিং, গুড মর্নিং, সেটা হচ্ছে মৌরিয়ান এম্পায়ার। তো কমপ্লিট হয়ে গেল তোমাদের সাথে আমার এনশিয়েন্টে, তাই না? তাহলে এরপর তোমাদের সাথে যে বিষয়টার যে টপিক নিয়ে আলোচনা করব, মৌর্য সাম্রাজ্যের পরবর্তী যে সাম্রাজ্য সেটা হচ্ছে শুঙ্গ, কাণ্য এবং ইন্দো গ্রিক্স। ঠিক আছে, আমি গতদিন ক্লাসে বলেছিলাম যে আমরা একেবারে ওয়েব সিরিজের মতো এগোচ্ছি। তো আমাদের মৌরিয়ান এম্পায়ার কমপ্লিট হওয়ার পরই প্রাচীন ভারতের ইতিহাস যে দুটো ডাইনেস্টিক্যাল হিস্ট্রিকে নিয়ে আমরা আলোচনা করবো, তার মধ্যে একটা হলো শুঙ্গ, একটা হলো কাণ্য এবং একটা হলো ইন্দো গ্রিক্স। ঠিক আছে, মর্নিং প্রত্যেকে, গুড মর্নিং। তো এখানে একটা বিষয় বলে রাখি, এই তোমার হচ্ছে যে শুঙ্গ, কাণ্য, ইন্দো গ্রিক্স, এই চ্যাপ্টারটা থেকে তোমার শুঙ্গ বা কাণ্য থেকে বিসিএস এ কখনোই কোনো প্রশ্ন আসেনি। তোমাকে প্র্যাকটিস করাবো অবশ্যই। ঠিক আছে, একবার এসেছিল যে ওই বৃহদ্রথকে সরিয়ে কে মৌর্য সাম্রাজ্যের অবসান ঘটান, সেটা পুষ্যমিত্র শুঙ্গ। কিন্তু এর বাইরে শুঙ্গ বা আর কাণ্যযুক্ত একটাও আসেনি প্রশ্ন, কখনোই আসেনি। তাও আমি তোমাদের সঙ্গে এটা আলোচনা করে দিচ্ছি, কারণ মানে এতদিন পর্যন্ত আসেনি, এরপর আসবে না এমন তো কোনো কথা নেই। ঠিক আছে, তো সেই কারণের জন্য আমি তোমাদের সঙ্গে শুঙ্গ, কাণ্য এবং আর ইন্দো গ্রিক্স থেকে অবশ্য কিন্তু প্রশ্ন এসেছে, ডব্লিউবিসিএস এ প্রিলিমিনারি হোক বা মেন্সে হোক, পোস্ট মডার্ন এম্পায়ার, হ্যাঁ এখান থেকে কিন্তু প্রশ্ন এসেছে, বেশ কয়েকটা কিন্তু প্রশ্ন এসেছে। তো যাই হোক, চলো শুরু করা যাক। শুঙ্গ, কাণ্য আর ইন্দো গ্রিক্স খুবই সাধারণ জায়গা, এমন কিছু তোমাদের এই তোমরা বলছো না স্যার এবার অনেক কিছু মনে রাখতে হচ্ছে, এবার থেকে মোটামুটি পোস্ট মৌরিয়ান এম্পায়ারের পর যে ইতিহাসটা রয়েছে এখানে তোমাদের খুব একটা কিছু গুপ্ত এম্পায়ার বাদ দিলে খুব একটা ইম্পর্টেন্ট, খুব একটা ডাইনেস্টিক্যাল হিস্ট্রি গুলো অন্ততপক্ষে নাই। বেশ মানে কিছু স্পেসিফিক জায়গা তোমাদেরকে মনে রাখতে হবে, বাকি মোটামুটি গল্প শুনলেই চলবে। ঠিক আছে, চলো গল্প শুরু করা যাক। এবং গল্প শুরু করার আগে প্রথমে দেখো শুঙ্গ, প্রথমে শুঙ্গদেরকে নিয়ে আমি গল্প শুরু করবো। উপস্থিত স্যার, ঠান্ডা পড়ছে, সম্বিত একদমই ঠিক বলেছে সম্বিত। তো প্রথমে আমি বলবো শুঙ্গদের সম্পর্কে। দেখো, শুঙ্গদের সম্পর্কে ইতিহাস জানার জন্য আমরা মূলত তিনটে বইয়ের উপরে, তিনটে লিটারারি টেক্সটের উপর কিন্তু আমরা তিনটে লিটারারি টেক্সটকে আমরা বেসিক্যালি ভিত্তিভূমি বা মানে বেস বলে ধরে থাকতে পারি। ঠিক আছে, বা সোর্স হিসেবে আমরা সেটাকে কিন্তু ধরতে পারি। আর সেই তিনটে টেক্সটের নাম হচ্ছে, একটা হচ্ছে বাণভট্টের হর্ষচরিত। বাণভট্টের হর্ষচরিত বুঝতে পেরেছো তো? বাণভট্টের হচ্ছে হর্ষচরিত, এটা মনে রাখবে। এটা হলো শুঙ্গ যুগের ইতিহাস জানার জন্য একটা অত্যন্ত নির্ভরযোগ্য গ্রন্থ। ঠিক আছে, বাণভট্টের হর্ষচরিত। আচ্ছা, আরেকটা হচ্ছে তোমার পতঞ্জলির মহাভাষ্য। ঠিক আছে, পতঞ্জলির মহাভাষ্য, এটা হচ্ছে তোমার আমাদের শুঙ্গদের ইতিহাস জানার জন্য একটা সোর্স হিসেবে এই বইটাকে বলা হয়, ধরা হয়ে থাকে। এবং আর একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কিন্তু পুরাণাস। ঠিক আছে, বেসিক্যালি তিনটে বই থেকে আমরা শুঙ্গদের ইতিহাস সম্পর্কিত ইতিহাস জানতে পারি। ঠিক আছে, তো এবারে দেখো, এই যে তোমরা জানো যে পুষ্যমিত্র শুঙ্গ কিল্ড বৃহদ্রথ, অর্থাৎ ওই মৌর্য সাম্রাজ্যের শেষ শাসক আর কি। মানে যেটা হয় আর কি, কিরকম হয় তোমরা জানো তো? সেই দেখ, আগেকার দিনে জমিদার যারা ছিল, ঠিক আছে, যে যখন জমিদাররা এফিসিয়েন্ট ছিলেন তখন তারা জমিদারি রক্ষা করতে পারতেন, এবং পরবর্তীকালে তাদের বংশধরদের আমলে সেই জমিদারি একেবারেই কিন্তু জমিদারি কিন্তু পরবর্তী মানে ইনএফিসিয়েন্ট বংশধরদের আমলে কিন্তু সেই জমিদারি পুরোপুরি চলেই গেছে। তো মৌর্য আমলের ঘটনাটা ঠিক তাই। অশোকের পর থেকে মৌর্য সাম্রাজ্যের যে একটা স্লো ডিগ্রেডেশন ঘটতে থাকে, সেটা কিন্তু পরবর্তীকালের ইনএফিসিয়েন্ট বা ইনএক্সপিরিয়েন্স মৌরিয়ান এম্পায়ারদের পক্ষে এই মৌর্য সাম্রাজ্যের মতো এত বড় একটা সাম্রাজ্যকে টিকিয়ে রাখা তাদের পক্ষে সম্ভবপর ছিল না। আর সেই কারণের জন্য বৃহদ্রথের মতো একজন, মানে বলতে পারো কি, বৃহদ্রথের সম্পর্কে যেটুকু জানা যায় যে বৃহদ্রথ ছিলেন ইনটক্সিকেন্ট, মানে ভীষণ রকমের তিনি মদ্যপান করতেন। সাম্রাজ্য বা রাজ্য পরিচালনার ক্ষেত্রে তার যে যোগ্যতা সেটা ছিল না। বেশিরভাগ সময় তিনি কিন্তু ওই রানীর সঙ্গে থাকতেন, বুঝতে পেরেছো? হানি ট্র্যাপ যাকে বলে আর কি। ঠিক আছে, আচ্ছা কৌশিক, বাজার যে হলো, টমেটোর দাম কি কমেছে? একটু জানিও কত করে চলছে এখন তোমার টমেটোর দাম। ঠিক আছে কৌশিক, তো যাই হোক,
তো এই পরিস্থিতিতে যেটা ঘটনা ঘটলো সেটা হচ্ছে যে তোমার শেষ পর্যন্ত দেখা গেল যে বৃহদ্রথের শাসনে, মানে বৃহদ্রথের মানে এই অযোগ্য শাসনে ক্ষুব্ধ হলো এবং এবং আমাদের এই পুষ্যমিত্র শুঙ্গ বৃহদ্রথকে হত্যা করলো। আর এই পুষ্যমিত্র শুঙ্গ বৃহদ্রথকে যে হত্যা করলো, এই ঘটনাটা মানে তাকে হত্যা করে শুঙ্গ রাজ্যে প্রতিষ্ঠা করলো, এই পুরো গল্পটা যেখান থেকে আমরা দেখতে পাই সেটা হর্ষচর্য থেকে। ঠিক আছে, বাণভট্টের হর্ষচর্য থেকে কিন্তু পুষ্যমিত্র শুঙ্গ বৃহদ্রথকে হত্যা করছে এবং শুঙ্গ ডাইনাস্টি প্রতিষ্ঠা করছে। এই গল্পটা কিন্তু অবশ্যই মনে রেখো। দ্বিতীয় যে গল্পটা বলবো দেখো, সেটা হচ্ছে পুষ্যমিত্র জাতিগত পরিচয়। ভারতবর্ষের ইতিহাস তোমরা পড়তে গিয়ে একটা জিনিস প্রত্যেকে আসলে ভালো করে বুঝতে পারছো যে প্রত্যেকটা রাজনৈতিক ইতিহাস পড়তে গিয়ে প্রথমেই কিন্তু আমাদের তার জাতিগত পরিচয়, তার অরিজিনটা কোথাকার সেটা কিন্তু উঠে আসছে। ঠিক আছে, অতএব প্রাচীন ভারতের ইতিহাসে জাতপাত, পরবর্তীকালে গান্ধীজিকে যে এই জাতপাতের বিরুদ্ধে লড়াই করতে হবে, হরিজন আন্দোলন করতে হবে, তোমরা মডার্ন ইন্ডিয়াতে পড়বে। অসহযোগ আন্দোলনের সময় তিনি যে খিলাফতকে যুক্ত করছেন, তারপরে হরিজন আন্দোলন করছেন, বুঝতে পারছো তো কেন করতে হচ্ছে। তো এই জাতপাতের ইতিহাস কিন্তু প্রাচীন ভারতের ইতিহাস থেকে কিন্তু সংযুক্ত। এবং দেখো এখানেও কিন্তু পুষ্যমিত্র শুঙ্গ একজন কমান্ডার ইন চিফ হিসেবে, একজন এম্পায়ার বিল্ডার হিসেবে তিনি কতখানি ইম্পর্টেন্ট তার চাইতে প্রথমে কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে এসছে যে তিনি কোন জাতি থেকে বিলং করতেন। এবং সেক্ষেত্রে অবশ্যই অ্যাকর্ডিং টু পুরাণাস, এই যে পুরাণ বলছে পুষ্যমিত্র শুঙ্গ কিন্তু জাতি ছিল তোমার তোমার হচ্ছে তোমার আর কি তোমার শূদ্র বলে তাকে কিন্তু অভিহিত করেছে। অর্থাৎ পুরাণ বলছে কিন্তু শূদ্র, কিন্তু যদিও পুষ্যমিত্র শুঙ্গ বা শুঙ্গদের যে সমস্ত লেখকগুলো রয়েছে, আমরা সেখান থেকে দেখতে পাচ্ছি যে পুষ্যমিত্র শুঙ্গ বা শুঙ্গরা দাবি করছে তারা কিন্তু ব্রাহ্মণ। এদিকে পুরাণ তাদের বলছে কিন্তু ক্ষত্রিয়। আবার পতঞ্জলি তার মহাভাষ্যে এই পুষ্যমিত্র বা শুঙ্গদের জাতি সম্পর্কে বলছেন তারা ক্ষত্রিয়, পরে তারা নাকি ব্রাহ্মণ হয়েছিল। আর যাই হোক না কেন, ক্ষত্রিয় হন বা শূদ্রই হন, অ্যাটলিস্ট এখনকার আধুনিক ঐতিহাসিকরা মেনে নিয়েছেন যে শুঙ্গরা ব্রাহ্মণ ছিলেন, পুষ্যমিত্র শুঙ্গ ব্রাহ্মণ ছিলেন। এটা সকলেই কিন্তু মোটামুটি ভাবে সমস্ত রাজারাই কিন্তু, এই সমস্ত ঐতিহাসিকরা কিন্তু এটা মেনে নিয়েছেন। ঠিক আছে, এরপর দেখো আমি পুষ্যমিত্র শুঙ্গ সম্পর্কে আর কয়েকটা কথা বলি। সেটা হচ্ছে তোমার পুষ্যমিত্র শুঙ্গর আমলের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ঘটনাটা হচ্ছে, বুঝলে, পুষ্যমিত্র শুঙ্গর আমলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটা, তার আমলে সবচেয়ে পলিটিক্যাল, তার যে মিলিটারি অ্যাচিভমেন্টও বলতে পারো, সেটা হচ্ছে কি হতো, সেটা হচ্ছে তোমার কনফ্লিক্ট উইথ দ্য জবনাস। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। অর্থাৎ জবন মানে গ্রিকদের সঙ্গে পুষ্যমিত্র শুঙ্গের কিন্তু যুদ্ধটা, এবং এই যে জবন মানে গ্রিকদের সঙ্গে পুষ্যমিত্র শুঙ্গর যে তোমার গ্রিকদের সঙ্গে পুষ্যমিত্র শুঙ্গর যে এই যে তোমার যে কনফ্লিক্ট, যেটা সেখানে কোন গ্রিক রাজাকে পুষ্যমিত্র শুঙ্গ পরাজিত করেছেন এ বিষয়ে কিন্তু আমাদের কাছে কোনো সঠিক ইনফরমেশন নেই। তবে জবনদের সঙ্গে তার যে লড়াইটা সেটা কিন্তু আমরা অনেকগুলো বই থেকে জানতে পারি। তার মধ্যে একটা বই হচ্ছে মালবিকাগ্নি মিত্রম। এই মালবিকাগ্নি মিত্রম বইটা তোমরা সকলেই জানো যে কালিদাসের লেখা। ঠিক আছে, মালবিকাগ্নি মিত্রম, অর্থাৎ মালবিকা এবং পুষ্যমিত্র ছিল অগ্নিমিত্র। এই অগ্নিমিত্র, তিনি ছিলেন শুঙ্গ রাজা, অগ্নিমিত্র এবং হচ্ছে মালবিকা, এই দুজনের প্রেম কাহিনীর উপর ভিত্তি করে রচিত মালবিকাগ্নি মিত্রম, অবশ্যই সম্বিত কালিদাসের রচিত এই বইটা। এই মালবিকাগ্নি মিত্রমও কিন্তু বলা হচ্ছে যে শুঙ্গদের সঙ্গে নাকি তোমার এই জবনদের একটা যুদ্ধ হয়েছে। জবন মানে অবশ্যই গ্রিকদের কিন্তু জবন বলে অভিহিত করা হচ্ছে। দ্বিতীয় যেটা বলবো, কালিদাসের মালবিকাগ্নি মিত্রমের পাশাপাশি আমরা এই পুষ্যমিত্র শুঙ্গ আমলে শুঙ্গ বনাম জবনদের লড়াইটা আমরা আরো একটা বই, যেটা আমরা গার্গী সংহিতা থেকে দেখতে পাই। ঠিক আছে, গার্গী সংহিতা বলে যে বইটা রয়েছে, সেখান থেকেও কিন্তু শুঙ্গদের সঙ্গে জবনদের এই লড়াইয়ের কথা গার্গী সংহিতাতে কিন্তু দেখা যায়। তো তোমার হচ্ছে যে তো যাই হোক না কেন, কিন্তু এখানে তোমার এই যে জবনদের যে রাজা ছিলেন, ঠিক আছে, কোন গ্রিক রাজা তোমার যে তোমার এই আক্রমণটা করেছিলেন, ঠিক আছে, বা তা কার সাথে যুদ্ধ হয়েছিল, এই বিষয়টা নিয়ে কিন্তু মালবিকাগ্নি মিত্র কালিদাস বা গার্গী সংহিতা দুজনেই কিন্তু কার্যত সাইলেন্ট থেকেছে। তারা কিন্তু একবারের জন্য বলেনি যে শুঙ্গদের সঙ্গে কোন জবন রাজার তোমার যুদ্ধটা হয়েছিল। যাই হোক না কেন, সে না বলুক, কিন্তু আমরা এটা মনে রাখবে যেটা, যে পুষ্যমিত্র শুঙ্গের আমলে দুবার জবন আক্রমণ বা গ্রিক আক্রমণ ঘটেছিল। প্রথম গ্রিক আক্রমণ ঘটেছিল তার রাজত্বের একেবারে প্রথম পর্বে। ঠিক আছে, তার রাজত্বের একেবারে প্রথম পর্বে গ্রিক আক্রমণটা ঘটেছিল পুষ্যমিত্র শুঙ্গের, আর তার রাজত্বের একেবারে শেষ পর্বে গিয়ে সেকেন্ড গ্রিক আক্রমণটা ঘটছে। আর এই যে কালিদাসের মালবিকাগ্নি মিত্রম বা এই যে গার্গী সংহিতা, এই যে দুটো বইতে যে গ্রিক
আক্রমণের কথা বলা হচ্ছে, এই দুটো বইতে যে পুষ্যমিত্রের আমলে গ্রিক আক্রমণের কথা বলা হচ্ছে বা শুঙ্গ বনাম যবন যে কনফ্লিক্টের কথা বলা হচ্ছে, স্টুডেন্ট সেটা মনে রাখবে, এটা হলো তার আমলে কিন্তু সেকেন্ড গ্রিক ইনভেশনের কথা। যদিও যখন তার আমলে সেকেন্ড গ্রিক ইনভেশনটা ঘটছে, তিনি কিন্তু যথেষ্ট বৃদ্ধ হয়ে গেছেন, বুড়ো হয়ে গেছেন, এবং 70 বছর বৃদ্ধের পক্ষে ঘোড়ায় চড়ে গিয়ে ওখানে যবনদের সঙ্গে যুদ্ধ করা পসিবল নয়। তার মানে পুষ্যমিত্র শুঙ্গের আমলে এই যুদ্ধটা কিন্তু যিনি কন্ডাক্ট করেছেন তিনি হচ্ছেন তার ছেলে বসুমিত্র। ক্লিয়ার? এই হচ্ছে পুষ্যমিত্র শুঙ্গর আমলে আমাদের তোমার হচ্ছে যে এই গ্রিক বা যবনদের সঙ্গে তার যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের কথা। পুষ্যমিত্র আরেকটা বিষয় বলি তোমাদেরকে, পুষ্যমিত্রর সঙ্গে আর একটা জিনিস বলি, পুষ্যমিত্র আমলে কিন্তু আর একটা যুদ্ধ হয়েছিল। তিনি কিন্তু পুষ্যমিত্র শুঙ্গ যে রাজ্যটার বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন সেটা ছিল তোমার বিদর্ভ। এই বিদর্ভের বিরুদ্ধে, ঠিক আছে, এই রাজ্যটার বিরুদ্ধেও কিন্তু পুষ্যমিত্র শুঙ্গ কিন্তু যুদ্ধ তার হয়েছিল এবং তিনি কিন্তু এই বিদর্ভ রাজ্যটা তিনি দখল করেছিলেন। ঠিক আছে, আচ্ছা, এরপর পুষ্যমিত্র সম্পর্কে আরো একটা কথা বলি। দেখতে পাচ্ছ পুষ্যমিত্র শুঙ্গ বেসিক্যালি তিনটে অঞ্চল দখল করেছিলেন, মানে তার আমলে তিনটে অঞ্চলের উপর কিন্তু মৌর্য এই শুঙ্গদের প্রভাব বা তাদের যে সাম্রাজ্য বিস্তৃত হয়েছিল, একটা ছিল অযোধ্যা, একটা ছিল বিদিশা এবং একটা ছিল পাটলিপুত্র। ঠিক, আচ্ছা, পুষ্যমিত্র সম্পর্কে আর একটা কথা বলা যেতে পারে, যেটা যে আচ্ছা, এখানে যে বসুমিত্র কথা বলেছি না, যে বসুমিত্র কথা বললাম, বসুমিত্র অ্যাকচুয়ালি পুষ্যমিত্র ছেলে নয়, আমি ভুল বলেছি, ওটা ওটা গ্র্যান্ডসন। ঠিক আছে, অগ্নিমিত্র তার ছেলে। পুষ্যমিত্র সম্পর্কে দুটো জিনিস বলা হয় তাকে, তিনি কিন্তু হর্স স্যাক্রিফাইস বা যেটাকে আমরা বলে থাকি তোমার অশ্বমেধের যোগ্য, এই হর্স স্যাক্রিফাইস বা তিনি অশ্বমেধের যোগ্য, এই দুটো অশ্বমেধের যোগ্য কিন্তু পুষ্যমিত্র শুঙ্গ করেছিলেন। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং, এটা মনে রাখবে, দুটো অশ্বমেধের যোগ্য তিনি করেছিলেন। এবং এই জন্য কিন্তু তোমার আমাদের পতঞ্জলির তোমার হচ্ছে যে মহাভাষ্যে পুষ্যমিত্রকে বলা হচ্ছে পুষ্যমিত্রম ইয়াজামাহে। ঠিক আছে, অর্থাৎ এই শব্দটা কিন্তু পুষ্যমিত্র সম্পর্কে পতঞ্জলির মহাভাষ্যে বলা হচ্ছে পুষ্যমিত্রম ইয়াজামাহে, অর্থাৎ তিনি যে দুটো অশ্বমেধের যজ্ঞ করেছিলেন পুষ্যমিত্র, এটাকে দেখা মানে এটাকে গ্লোরিফাই করার জন্য পতঞ্জলি তার মহাভাষ্যে তাকে এই দুটো শব্দে এই দুটো অভিধায় তাকে কিন্তু অভিহিত করছে। ঠিক, এই হচ্ছে মোটামুটি আমাদের পুষ্যমিত্র শুঙ্গ সম্পর্কে জানার গল্প। এই যে গল্প বললাম, এটা কি পরের স্লাইডে আমি কি যাবো? কারো কোনো প্রশ্ন আছে? ওকে, চলো, পুষ্যমিত্র সম্পর্কে বলে দিলাম। এরপর দেখো আমরা নেক্সট যাবো যে যার কথা, সেটা হচ্ছে যে তোমার পুষ্যমিত্র পর যিনি সিংহাসনে বসবেন। ঠিক আছে, পুষ্যমিত্রর পর যিনি সিংহাসনে বসবেন তিনি হচ্ছে কিন্তু অগ্নিমিত্র। প্রথমত বলে দিই, দেখো দেখতেই পাচ্ছ অগ্নিমিত্র সম্পর্কে খুব একটা জানার কিছু দরকার নেই, তবে একটা মনে রাখবে যে কালিদাসের এই যে মালবিকাগ্নি মিত্রম বলে যে বইটা রয়েছে, এই বইয়ের কিন্তু প্রধান হিরো বা প্রধান কেন্দ্রীয় চরিত্র হচ্ছেন কিন্তু এই অগ্নিমিত্র। ঠিক আছে, অর্থাৎ রাজকন্যা মালবিকার সঙ্গে অগ্নিমিত্রের যে প্রেম কাহিনী, প্রেম পরিণয়ের কাহিনী, তারই কিন্তু মূল চরিত্র হচ্ছে অগ্নিমিত্র। ঠিক আছে, অগ্নিমিত্র তার পিতা পুষ্যমিত্র আমলে কিন্তু বিদিশা নামক যে অঞ্চলটা ছিল সেটার তিনি প্রথমে ভাইসরয় ছিলেন। ঠিক আছে, অগ্নিমিত্র সম্পর্কে আমাদের কিন্তু তোমার সে অর্থে খুব একটা জানা যায় না, কারণ তার আমলে কোনো ইনস্ক্রিপশন বা তার আমলে কোনো কয়েন্স আমাদের কাছে নেই। অগ্নিমিত্র মাত্র 8 বছর তিনি রাজত্ব করেছেন। অগ্নিমিত্রর পর তোমার হচ্ছে যে যিনি এই আমাদের এতে কি বলে এই আমাদের শুঙ্গ রাজা শুঙ্গ তোমার সিংহাসনে বসেছিলেন, তার নাম ছিল সুজয় শ্রেষ্ঠ, SUJYESHTA। ঠিক আছে, অর্থাৎ এই সুজয়েষ্ঠ ইনি কিন্তু অগ্নিমিত্রর পর শুঙ্গ রাজ্যের সিংহাসনে কিন্তু বসেছিলেন। ঠিক আছে, এবং সুজয়েষ্ঠর পর যিনি বসেন তার নাম হলো সুমিত্র। ঠিক আছে, বা সুমিত্রাও বলা যেতে পারে, ইনি হচ্ছেন সুজয়েষ্ঠের পর শুঙ্গ রাজ্যের সিংহাসনে কিন্তু বসছেন। যাই হোক না কেন, এই বাণভট্ট কিন্তু তোমার হচ্ছে যে সুজয়েষ্ঠ সম্পর্কে একটা কথা আমাদেরকে বলেছেন, যে সুমিত্র সম্পর্কে বাণভট্ট বলছেন সুমিত্র নাকি ভীষণ রকমের সঙ্গীত প্রেমী ছিলেন, গান শুনতেন, গান শুনতে শুনতে নাকি তাকে একদিন মূলাদেবা বলে তার এক সামন্ত তাই কিন্তু হত্যা করেন। বুঝতে পেরেছো তো? এই হচ্ছে আর কি ঘটনা। আর যেটা বলা যেতে পারে যে তোমার হচ্ছে শেষ পর্যন্ত আমাদের লাস্ট যিনি শুঙ্গ রাজা তার নাম হচ্ছে কিন্তু
দেবভূতি। ঠিক আছে, এই দেবভূতির কথা কিন্তু আমাদের অ্যাকর্ডিং টু পুরাণেও পাওয়া যায়, যদিও পুরাণের পাশাপাশি তোমার বাণভট্ট তার হর্ষচরিতে কিন্তু এই দেবভূতির কথা বলেছেন। দেবভূতিও বলা হয় বা দেবভূমিও বলা হয় এই ভদ্রলোকের নাম। ঠিক আছে, দেবভূতিও বলতে বলতে পারা যেতে পারে, অথবা দেবভূমিও বলা হয়ে থাকে। যাই হোক না কেন, এই তোমার হচ্ছে যে এই দেবভূতি ইনি হচ্ছেন আর কি একেবারে অযোগ্য শাসক ছিলেন বলা যেতে পারে। বাণভট্টের যে ভাষ্য রয়েছে সেখানে বাণভট্ট পরিষ্কার বলছেন যে দেবভূতি নাকি অতিরিক্ত পরিমাণ মানে মানে কি বলবো যে ফন্ড অফ ওমেন আর কি, যেটাকে বলে আর কি। ঠিক আছে, তো অতিরিক্ত ভাবে তিনি কিন্তু তিনি হচ্ছেন মানে ওই কামাসক্ত ছিলেন, বুঝতে পেরেছো তো। তো ফলত আহ, এবং সবচেয়ে বড় কথা কি জানো তো, যে সেটা শুঙ্গ রাজাদের কিন্তু মহিলা বডিগার্ড থাকতো। শুঙ্গ রাজাদের মহিলা বডিগার্ড থাকতো। তো এই দেবভূতির সঙ্গে এই দেবভূতি তার যিনি মহিলা বডিগার্ড ছিলেন, ঠিক আছে, তিনি মানে তার সঙ্গে প্রেমে আর কি পড়েছিলেন। তো যাই হোক না কেন সেই সুযোগটা সম্পূর্ণ গ্রহণ করেন বাসুদেব। বাসুদেব বলে একজন ব্রাহ্মণ মন্ত্রী। এই মানে এই এই শেষ শুঙ্গ রাজার দেবভূতিরই কিন্তু ব্রাহ্মণ মন্ত্রী ছিলেন এই বাসুদেব, বুঝতে পেরেছো। যাই হোক, রাজা যদি এই ধরনের কর্মকাণ্ড করেন এবং সেটা যদি মন্ত্রী সামনে থেকে দেখতে পায়, যদি মন্ত্রী একটু যোগ্য হয়, তাহলে বলা যেতে পারে সেই মন্ত্রী কিন্তু রাজাকে ক্ষমতাচ্যুত করবেন। আর ঘটনা ঘটলো ঠিক তাই। অর্থাৎ দেবভূতিকে হত্যা করলেন তার ব্রাহ্মণ মন্ত্রী বাসুদেব, বুঝতে পেরেছো। এবং এই বাসুদেবের হাত ধরে শুঙ্গ রাজবংশ অবসান ঘটার পর যে নতুন রাজবংশ গড়ে উঠলো তার হলো কিন্তু কান্ন ডাইনাস্টি। অর্থাৎ এই বাসুদেব ইনি হচ্ছেন কিন্তু বাসুদেব কান্ন। ঠিক আছে, বাসুদেব যিনি কান্ন রাজবংশের প্রতিষ্ঠা করলেন, ওনার উপাধি হচ্ছে কিন্তু কান্ন, বাসুদেব কান্ন, KNVA। তো এই হচ্ছে আমাদের মোটামুটি ভাবে শুঙ্গ রাজবংশের ইতিহাস। ঠিক বলেছে সম্বিত, প্রত্যেকটা রাজ্যের পরিণতি ঠিক একইভাবে হয়। বাসুদেবের তিনি হচ্ছেন এই বাসুদেবের হাত ধরে যে রাজবংশের প্রতিষ্ঠা হলো সেই তার নাম হলো কিন্তু কান্ন ডাইনাস্টি। এরপর আমরা কান্ন ডাইনাস্টি দিকে চলে যাব। ঠিক আছে, শুঙ্গটা আমাদের কমপ্লিট হলো। নেক্সট চলে যাবো আমরা কান্ন ডাইনাস্টি। দেখো, কান্ন ডাইনাস্টি নিয়ে মানে একটা স্লাইডই যথেষ্ট। কান্ন ডাইনাস্টির প্রতিষ্ঠাতা হচ্ছেন বাসুদেব কান্ন, 75 খ্রিস্টপূর্বাব্দে। কান্ন রাজারা ছিলেন ব্রাহ্মণ, এ বিষয়ে বলার কোনো অপেক্ষা রাখে না। বাসুদেব এর পর বসলেন যিনি, তিনি হচ্ছেন ভূমিমিত্র। আচ্ছা, তারপরে সুশর্মন হচ্ছেন এই কান্ন ডাইনাস্টির কিন্তু লাস্ট রাজা। ঠিক আছে, বেশ। এবার আমি তোমাদেরকে যে তোমার শুঙ্গদের সম্পর্কে আমি কয়েকটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা ইম্প্যাক্ট অফ দি শুঙ্গ এম্পায়ার। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, সম্পা ছিল, অবশ্যই ছিল। মৌর্য যুগে তোমার দুই ধরনের ছিল, তোমার স্পাই ছিল, বুঝতে পেরেছো তো। একটা নাম ছিল সংস্থা এবং আরেকটা নাম ছিল সঞ্চরা। ঠিক আছে, সম্পা যেটা জানতে চেয়েছো, মৌর্য যুগে তোমার গুপ্তচর দুই ধরনের ছিল। একটা ছিল সংস্থা এবং একটা ছিল সঞ্চরা। সংস্থা কাদের বলা হতো? সংস্থা মানে যারা একটা জায়গায় স্থির থেকে খবর সংগ্রহ করতেন, তারা সংস্থা। আর সঞ্চরা কাদের ছিল? না, যারা এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে কিন্তু যেতেন বা ভ্রমণ করতেন। তো সঞ্চরা, তুমি যেটা প্রশ্ন করেছো যে ওমেন স্পাইস ছিল কিনা, তো একদমই ঠিক তাই। কারণ সঞ্চরা বলে যে তোমার গুপ্তচর যারা ছিল, তারা কিন্তু সেই সঞ্চরাতে কিন্তু সাধারণভাবে মহিলাদেরকে কিন্তু গুপ্তচর হিসেবে নিয়োগ করা হতো। ঠিক আছে, তো সম্পা এটা কিন্তু অবশ্যই তুমি যে প্রশ্নটা জানতে চেয়েছো সেটা আমি উত্তরটা দিলাম। শুঙ্গদের ভারতবর্ষের প্রাচীন ভারতের ইতিহাসে শুঙ্গ রাজবংশের অবশ্যই কৃতিত্ব রয়েছে, অনেকগুলো কৃতিত্ব রয়েছে। তার মধ্যে প্রথম কৃতিত্ব যেটা হচ্ছে যে শুঙ্গদের আমলে যে ফরেন ইনভেশন মানে যে গ্রিক আক্রমণ ঘটেছিল, তারা সেটাকে আটকে দিয়েছিলেন। গ্রিকরা ভারতের অভ্যন্তর পর্যন্ত আসতে চেয়েছিল, কিন্তু যাই হোক না কেন শুঙ্গদের বাধায় সেটা সম্ভবপর হয়নি। অর্থাৎ গ্রিক আক্রমণকে প্রতিহত করা যদি শুঙ্গদের একটা বড় কৃতিত্ব হয়ে থাকে, তাহলে আরো একটা বড় কৃতিত্ব কি জানো? শুঙ্গদের আমলে প্রথমবার আমরা দেখতে পাচ্ছি প্রাচীন ভারতীয় বা ভারতীয় আর্ট অ্যান্ড আর্কিটেকচারে প্রথমবার দেখলাম কাঠের পরিবর্তে ব্যাপকভাবে পাথরের ব্যবহার। দয়া করে পারলে খাতায় এটা লিখে রাখতে পারো। ঠিক আছে, অর্থাৎ দ্য শুঙ্গা পিরিয়ড বলা যেতে পারে আনসিয়ার্ড ইন আ নিউ এজ ইন দ্য আর্ট অফ বিল্ডিং। এবং আমরা কি দেখলাম? উডেন রেলিং অফ বুদ্ধিস্ট স্তূপা ওয়ার রিপ্লেসড বাই আ স্টোন রেলিংস। অর্থাৎ আমরা দেখলাম যেটা বৌদ্ধ স্তূপগুলোতে সেখানে কিন্তু যে উডেন রেলিং গুলো ছিল তার জায়গায় কিন্তু স্টোন রেলিং এর কিন্তু ব্যবহারটা শুরু হলো। এটা কিন্তু শুঙ্গ পিরিয়ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা। এবং বলতে পারো যেটা
যে তোমার এমনকি শুঙ্গ পিরিয়ডে এই বৌদ্ধ স্তূপগুলোতে আমরা দেখতে পাচ্ছি একের পর এক ম্যাগনিফিসেন্ট তোমার গেটওয়ে, স্টোন মেড গেটওয়ে কিন্তু তৈরি হচ্ছে, অর্থাৎ পাথরের তৈরি কিন্তু গেটওয়ে কিন্তু তৈরি হচ্ছে। তো এটা হচ্ছে কিন্তু শুঙ্গ যুগের একটা, মনে রাখবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু ইম্প্যাক্ট ভারতের ইতিহাসের ক্ষেত্রে। বেশ, এরপর যেটা বলবো যে তোমার শুঙ্গদের সম্পর্কে, শুঙ্গ যুগে কিন্তু বলতে পারো ব্রাহ্মণ্য ধর্মের পুনরুত্থান ঘটে। ব্রাহ্মণ্য ধর্মের কিন্তু, আরেকবার বলছি, ব্রাহ্মণ্য ধর্মের পুনর্জাগরণ ঘটে। পুষ্যমিত্র শুঙ্গ তিনি কিন্তু নিজেকে একজন ঘোষিত, তিনি নিজেকে একজন মানে অ্যান্টি বুদ্ধিস্ট হিসেবে তিনি নিজে কিন্তু ঘোষণা করেছিলেন। হি ডিক্লেয়ার হিমসেলফ অ্যাজ আ অ্যান্টি বুদ্ধিস্ট। এবং তার গল্পটা বলি আমি তোমাকে, যে সেটা হচ্ছে তোমার যে পতঞ্জলির যে বইটা রয়েছে, অর্থাৎ পতঞ্জলির মহাভাষ্যে তিনি সেখানে বলছেন যেটা, যে পতঞ্জলি তার মহাভাষ্যে বলছেন যে শুঙ্গ রাজা পুষ্যমিত্র শুঙ্গ তিনি রীতিমতো আর কি আদেশ দিয়েছিলেন যে সেই সময় তোমার সকলা মানে যেটা আজকের পাকিস্তানের সিয়ালকোটে অবস্থিত, যে সকলা বা সিয়ালকোট থেকে যদি কোনো বৌদ্ধ সন্ন্যাসীর মাথা তার রাজদরবারে কেউ কেটে আনতে পারেন, ঠিক আছে, তাকে তিনি কিন্তু 1000 স্বর্ণমুদ্রা দান করবেন। তার মানে এখান থেকে আশা করি তোমরা বুঝতে পারছো যে পুষ্যমিত্র শুঙ্গ যে তোমার হ্যাঁ বৌদ্ধস্তূপ ভেঙেছেন। এবং যে তোমার অনেকেই বলেন যে পুষ্যমিত্র শুঙ্গ, তার মানে এখান থেকে তোমরা সহজে আন্দাজ করতে পারছো যে পুষ্যমিত্র শুঙ্গ কতখানি বৌদ্ধ ধর্ম বিদ্বেষী ছিলেন। আর একটা বিষয় বলা যেতে পারে, যেহেতু সম্বিত বললে যে বৌদ্ধ ধর্মে তিনি বৌদ্ধ স্তূপ ভেঙেছিলেন, পুষ্যমিত্র শুঙ্গ শশাঙ্কের আগেই তিনি কিন্তু বোধিবৃক্ষ কাটতে গিয়েছিলেন, এবং তিনি একাধিক বৌদ্ধ স্তূপ তিনি কিন্তু ধ্বংসও করেছেন। ঠিক কথা এটা। যাই হোক, এই জন্য এই তিনটে ইনফরমেশন তোমরা মনে রাখবে। শুঙ্গ আমলের রাজনৈতিক কৃতিত্ব বলতে একটা বললাম, তাদের সবচেয়ে বড় মিলিটারি অ্যাচিভমেন্ট, যে দে সাকসেসফুলি রিপালস দ্য গ্রিক ইনভেশন, একটা। দ্বিতীয় যেটা মনে রাখবে, যেটা যে স্টোন, যে সেটা হচ্ছে বুদ্ধিস্ট স্তূপগুলোতে তোমার যে কাঠের যে রেলিংস যেটা থাকতো, উডেন রেলিংস ওয়ার রিপ্লেসড বাই স্টোন রেলিংস। তৃতীয় যেটা মনে রাখবে, শুঙ্গরা কিন্তু আপাদমস্তক বৌদ্ধ ধর্ম বিদ্বেষী ছিলেন, এবং পুষ্যমিত্র শুঙ্গের এই বৌদ্ধ ধর্ম বিদ্বেষীর কথা আমরা পতঞ্জলি মহাভাষ্যতে কিন্তু আমরা জানতে পারি। ঠিক এই হচ্ছে শুঙ্গ। কান্যদের থেকে কান্যরা ছিল আপাদমস্তক ব্রাহ্মণ ডাইনাস্টি, অতএব পুষ্যমিত্র যেহেতু তার প্রতিষ্ঠাতা বাসুদেব তিনি নিজেই ছিলেন ব্রাহ্মণ মন্ত্রী, সেই কারণের জন্য তোমার কান্য ডাইনাস্টি কিন্তু ব্রাহ্মণ্য ধর্মেরই কিন্তু উত্থানের সময়কাল। ঠিক আছে, বেশ, শুঙ্গ হলো, কান্য হলো। এরপর আমরা নেক্সট তোমাদের সঙ্গে যাদেরকে নিয়ে আলোচনা করবো, ইন্দো গ্রিক্স। এই ইন্দো গ্রিক্সের কথা বলার আগে বলি, ভারতবর্ষ এক বড় মানে গোটা পৃথিবীর ভেতর তোমরা যত দেশেরই নাম বলো, বা যত দেশেরই মানে যত সাবকন্টিনেন্ট বা মহাদেশের কথাই বলো না কেন, ভারতবর্ষ এমন এক দেশ, বুঝলে তো, এমন এক দেশ, সেই একটা কথা জানে যে বিবিধের মাঝে দেখো মিলন মহান। কে আসেনি এই ভারতবর্ষে? মূল স্রোতের মধ্যে বোধ হয় পৃথিবীর সমস্ত জনজাতি এসেছে, কিন্তু এই ভারতবর্ষ হলো স্টিফেন হকিং এর বলা সেই ব্ল্যাক হোল। ঠিক আছে, যার মধ্যে তুমি আসো ঠিকই, কিন্তু তুমি যে তুমি আসলেও তুমি কিন্তু আলাদা সত্তাকে হয়তো প্রতিষ্ঠিত করতে পারবে, কিন্তু মূল যে ভারতীয় সত্তা, সেই মূল ভারতীয় সত্তার ভিতরে তোমাকে কোথাও না কোথাও কোনো না কোনো একটা দিন দ্রবীভূত হতেই হবে। তো এই ভারতবর্ষে যখন তোমরা ইতিহাস, প্রাচীন ভারত ইতিহাস পড়ছো, শুঙ্গ কান্যরা মানলাম তো ভারতেরই লোক ছিল, কিন্তু ভারতবর্ষের বাইরে থেকে এই যে ফরেন ইনভেশন, সেটা আলেকজান্ডার আমলেও ঘটেছে, আমরা দেখেছি। আলেকজান্ডার ফরেন আক্রমণ করেছে, মানে বাইরে থেকে ভারতবর্ষ আক্রমণ করেছে। পারসিকরা ভারতবর্ষ আক্রমণ করেছেন, আমরা দেখেছি। গ্রিকরা একাধিকবার ভারতবর্ষ আক্রমণ করেছেন, দেখেছি। কিন্তু প্রথমবার দেখলাম যে আদ্যন্ত একটা বিদেশি জনজাতি, যাদের পুরোপুরি ভারতের সঙ্গে যাদের কোনো যোগাযোগই নেই, তারা ভারতবর্ষে এলো। আর ভারতবর্ষে এলো না, ভারতবর্ষে এলো তারা গ্রিস দেশ থেকে এলো, একটা সম্পূর্ণ অন্য সংস্কৃতিকে বহন করে আনলো, বহন করে ভারতবর্ষ তার রাজনৈতিকভাবে থিতু হলো। আর ভারতেরই কিন্তু তারা একেবারে একটা সময় পর দেখা গেল এই গ্রিকরা আর গ্রিক নয়, তারা কিন্তু পুরোপুরি আপাদমস্তক ভারতীয় হয়ে পড়লো। এই গ্রিকদের যে ভারতীয় হয়ে পড়া, আপাদমস্তক গ্রিক জাতিদের যে সম্পূর্ণভাবে ভারতীয় হয়ে পড়া, এই কারণের জন্য কিন্তু তাদের ভারতীয়করণ ঘটে যাওয়ার পর এই গ্রিকদের পাশে আমরা নাম উল্লেখ করে দিয়েছি ইন্দো। দ্যাট ইজ ওয়াই আমাদের আলোচনা জায়গা হলো ইন্দো গ্রিক। ঠিক আছে, সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ! সত্যি এই ভারতবর্ষের পরতে পরতে ইতিহাস জড়িয়ে রয়েছে। আর আমাদের যে ঐতিহ্য, আমি ঐতিহ্যের কথা বলছি, আমাদের যে ঐতিহ্য,
আমাদের যে ট্র্যাডিশন, আমাদের যে হিস্টোরিক্যাল ট্র্যাডিশন, পৃথিবীর কোনো দেশে এটা পাওয়া যাবে বলে মনে হয় না, পাওয়া যাবে না, মনে হয় না, পাওয়াই যাবে না। কি বলে বুঝতে পেরেছো? এই জন্য হুমায়ুন কবির একটা কথা বলেছিলেন না, একটা বিখ্যাত কথা বলেছিলেন, যে সেটা হচ্ছে আমরা যখন শহর নগর করে আমরা যখন উন্নত ড্রেনেজ করে ফেলেছি, মানে ওই হরপ্পা সভ্যতার উনি কথা বলছেন, সেই সময় তো ইউরোপিয়ানরা জঙ্গলে জঙ্গলে বানর হিসেবে ঘুরে বেড়াতো। কি বললাম বুঝতে পেরেছো? যাই হোক না কেন, তো আচ্ছা, অরুন্ধতী ইতিমধ্যে সম্বিতকে একটা দারুণ প্রশ্ন করে ফেলেছে অলরেডি। সম্বিত, তুমি কোন রাইটার ফলো করো এনশিয়েন্ট মিডিয়াল হিস্ট্রির জন্য? আরে অরুন্ধতীতে চাপ নিচ্ছে কারণ রবিবারের দিন সকালবেলা কোথায় একটু খাসির মাংস আলু পোস্ত খেয়ে ওয়েব সিরিজ দেখতে দেখতে দুপুরবেলা একটা ঘুম দেবে, সে কোথায় না এখন ক্লাস করতে তো এনশিয়েন্ট মিডিয়া। এত চাপ নিও না জীবনে। আরে লাইফ তো একটাই নাকি, জীবন একটাই, ভালোবেসে পড়ো, ঠিক আছে? ও তার মানে তুমি এইসব করবে না, আমি যেগুলো বললাম, একদম চাপ নেবে না, ঠিক আছে? কারণ একটা কথা মনে রাখবে, যখনই মন খারাপ হবে, যখনই ফ্রাস্ট্রেট হবে, ভাববে যে ও কি বই পড়ছে, এই কি বই পড়ছে, স্যার এত ইনফরমেশন দিচ্ছে না, আমি মনে রাখতে পারছি না, টুক করে ফোনটা খুলবে এবং ইউটিউবে গিয়ে জিন্দেগি না মিলে দুবার আর সিনেমাটা পারলে আরেকবার দেখে নেবে, ব্যাস। তাহলেই তোমরা সহজেই রিয়েলাইজ করতে পারবে যে আমাদের কাছে আমাদের এই সমস্ত চাহিদাগুলো হচ্ছে লাইফের চাহিদাটা কত বেশি বড়, ঠিক আছে? চলো অরুন্ধতী, ইন্দো গ্রিকসদের কথা বলবো। দেখো, ইন্দো গ্রিকসদের কথা বলার আগে, এই ইন্দো গ্রিকরা বেসিক্যালি যে অঞ্চল থেকে এসেছিল সেটা হচ্ছে কিন্তু ব্যাকট্রিয়া, বুঝতে পেরেছো? তো এই জন্য এদেরকে কিন্তু কখনো কখনো ব্যাকট্রিয়ান গ্রিকসও বলা হয়ে থাকে। তো এই গল্পটা একটু বলে রাখি, আমি প্রথমত বলে রাখি ব্যাকট্রিয়াটা কোথায়। দেখো, ব্যাকট্রিয়া অঞ্চলটা অ্যাকচুয়ালি পড়ছে কিন্তু নর্থ আফগানিস্তান, ঠিক আছে? ব্যাকট্রিয়া অঞ্চলটা পড়ছে নর্থ আফগানিস্তান, ঠিক আছে? নর্থ আফগানিস্তানে কিন্তু এই ব্যাকট্রিয়া অঞ্চলটা পড়ছে, এবং বলা যেতে পারে যেটা বাল্ক প্রদেশ যেটা রয়েছে, সেই বাল্ক প্রদেশ, আজকে উত্তর আফগানিস্তানের বাল্ক প্রদেশের কাছে ব্যাকট্রিয়া হচ্ছে একটা হিন্দুকুশ পাহাড়, যেটা তার কাছে একটা ব্যাকট্রিয়া ছোট্ট একটা জেলা। তো যাই হোক না কেন, এই ব্যাকট্রিয়া কিন্তু ছিল সেই সময়, আমরা যে সময় কথা বলছি, মানে 4th সেঞ্চুরি বিসিতে, সেই সময় ব্যাকট্রিয়া ছিল কিন্তু যথেষ্ট ফার্টাইল প্লেন, ঠিক আছে? হুম তোমার হচ্ছে যে তোমার ফার্টাইল প্লেন, মানে অর্থাৎ তোমার অত্যন্ত উর্বর অঞ্চল ছিল, এবং বেসিক্যালি কিন্তু এই ব্যাকট্রিয়া ছিল কিন্তু কৃষিক্ষেত্র যথেষ্ট উন্নত। তো এইবারে গল্প হচ্ছে কি, আলেকজান্ডার যখন 323 খ্রিস্টপূর্বাব্দে মারা যাচ্ছেন, আফটার দ্য ডেথ অফ আলেকজান্ডার, তো দেখা যাচ্ছে এই ব্যাকট্রিয়া অঞ্চলে, মানে আলেকজান্ডারের যে সাম্রাজ্য, সেই আলেকজান্ডারের সাম্রাজ্যের উত্তরাধিকারী কে হবেন, এই নিয়ে কিন্তু আলেকজান্ডারের দুই জেনারেলের ভেতরে একটা যুদ্ধ করছে, বুঝতে পেরেছো তো? তাদের মালিকের ফেলে যাওয়া সম্পত্তির মালিক কে হবে, আর যে দুজনের মধ্যে যুদ্ধ হচ্ছে তাদের মধ্যে কিন্তু তোমার হচ্ছে যে তাদের মধ্যে একজন হচ্ছে কিন্তু সেলুকাস, এবং আরেকজনের নাম তোমার হচ্ছে অ্যান্টিগোনাস। এই অ্যান্টিগোনাস এই অ্যান্টিগোনাস বনাম সেলুকাস, অর্থাৎ এনারা দুজনে কিন্তু আলেকজান্ডারের সেনাপতি ছিলেন। আলেকজান্ডার মারা যাওয়ার পর কিন্তু সেলুকাস বনাম অ্যান্টিগোনাসের মধ্যে যুদ্ধ হচ্ছে, যে কে আলেকজান্ডারের সাম্রাজ্যের দায়িত্ব বা অধিপতি হবেন। তো দেখা যাচ্ছে যেটা সেলুকাস অ্যান্টিগোনাসকে 301 খ্রিস্টপূর্বাব্দে একটা যুদ্ধে পরাজিত করেছেন। তোমাদের কাছে অনুমতি আমি গ্রহণ করতে চাই, এই যুদ্ধটার নাম কি বলবো, যে যুদ্ধে সেলুকাস অ্যান্টিগোনাসকে পরাজিত করেছিলেন? না, ডাব্লিউবিসিএস আসেনি, ইউপিএসসি তো আসেনি, তবে এনটিএ নেটে এসেছে। মধুমিতা, চন্দন, সম্বিত, আইনুল, ওকে। এই যুদ্ধটার নাম হলো ব্যাটেল অফ ইস্পাস, ঠিক আছে? এই যুদ্ধটার হলো ব্যাটেল অফ ইস্পাস, যদি পারো তো একটু খাতায় লিখে রাখতে পারো, ব্যাটেল অফ ইস্পাস। এই ইস্পাসের যুদ্ধে, বুঝলে, এই ব্যাটেল অফ ইস্পাস, এই যুদ্ধে আমরা দেখতে পাচ্ছি যে সেটা হচ্ছে তোমার সেলুকাস এই অ্যান্টিগোনাসকে পরাজিত করার পর ব্যাকট্রিয় অঞ্চলে কার্যত গ্রিকদের আধিপত্য প্রতিষ্ঠা তো করছেনই, এবং একই সঙ্গে আলেকজান্ডারের ফেলে যাওয়া সাম্রাজ্যের প্রধান হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠা করছেন। তো এই হচ্ছে আমাদের ব্যাকট্রিয় অঞ্চলে গ্রিকদের ইন্দো গ্রিক কিংডম যেটা রয়েছে, বা গ্রিক কিংডম, তার প্রতিষ্ঠার কাহিনী, ঠিক আছে? এরপর এই ইন্দো গ্রিক বা ব্যাকট্রিয়ান গ্রিক থেকে যাদের আগমন ঘটবে, তারা প্রত্যেকেই হচ্ছে তোমার হচ্ছে আমাদের এই সেলুকাসের যে বংশ, সে সেলুকাসের এই গ্রিক যে সাম্রাজ্য, তারই কিন্তু লোকজন। এখন এখানে ইন্দো গ্রিক অনেক রাজার কথাই রয়েছে। সেলুকাসের পর হয়েছেন অ্যান্টিওকাস 2, তারপরে হয়েছেন ডায়োডোটাস 1,
ঠিক আছে। আচ্ছা, ইস্পাস জায়গাটা কোথায় স্যার? ইস্পাস জায়গাটা বাল্ক অঞ্চল, যেটা বুঝলে ভাই কৌশিক, বাল্ক অঞ্চল। ঠিক আছে, তো আমরা প্রথমে চলে যাব একদম এই মাঝখানে, এই সমস্ত ইন্দো গ্রিক রাজাদের কথা আমি আর বলবো না। মাঝখানে ওই অ্যান্টিওকাস টু, তারপর তোমার ইউথিডেমাস, এদের কথা বলার দরকার নেই, কারণ তোমাদের পক্ষে এগুলো মনে রাখা সম্ভবপর না। তোমাদের যেটা মনে রাখবে সেটা হচ্ছে কিংডম ওয়াজ ফাউন্ডেড বাই ডেমিট্রিয়াস। ডেমিট্রিয়াসকে বলা হচ্ছে, এই ডেমিট্রিয়াস কোন কিংডম প্রতিষ্ঠা করছেন? ডেমিট্রিয়াস কিন্তু ইন্দো গ্রিক যে কিংডম, এই ইন্দো গ্রিক কিংডমটা কিন্তু প্রতিষ্ঠা করছেন তোমার আমাদের ডেমিট্রিয়াস। অতএব আমাদের আলোচনাটা ডেমিট্রিয়াসকে দিয়ে প্রথমে শুরু হবে। এর আগেও কিন্তু গ্রিকদের, এই ব্যাকট্রিয়ান গ্রিকদের অনেক রাজাই ছিলেন, কিন্তু তাদের নাম আমি ইচ্ছে করে স্কিপ করে গেলাম, কারণ সেগুলো তোমাদের জানার দরকার নেই, সেগুলো থেকে কখনো প্রশ্ন আসবে না, এগুলো অন্তত এই সিভিল সার্ভিস অন্তত পক্ষে। তো আমরা ওই জন্য আমাদের আলোচনাটা শুরু হবে এই ডেমিট্রিয়াস থেকে, ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো, এই যে এই ইন্দো গ্রিকদেরকে, যেহেতু তাদের কিন্তু যবনা কিংডমও কিন্তু বলা হয়ে থাকে, এটাও কিন্তু পারলে তোমরা মনে রেখো, যবন কিংডমও কিন্তু এদের বলা হয়, ঠিক আছে? তো বেশ, এবার আমরা চলে যাব এই ডেমিট্রিয়াস থেকে। ডেমিট্রিয়াস, ডেমিট্রিয়াস কি জন্য তিনি ফেমাস? ডেমিট্রিয়াস ফেমাস এই কারণের জন্য 182 খ্রিস্টপূর্বাব্দে 182 বিসিইতে তিনি কিন্তু হচ্ছেন আলেকজান্ডারের পর দ্বিতীয় গ্রিক ইনভেডার, যিনি কিন্তু ভারতবর্ষ আক্রমণ করেছেন এবং সাকসেসফুলি করেছেন। ভারতবর্ষের ইন্টিরিয়ার পার্ট পর্যন্ত, একদম ইন্টিরিয়ার অফ ইন্ডিয়া পর্যন্ত তিনি কিন্তু অগ্রসর হয়েছেন, ঠিক আছে? এটা কিন্তু মনে রেখো, ডেমিট্রিয়াসের ভারতবর্ষ আক্রমণের কথা। আলেকজান্ডারের পর ডেমিট্রিয়াস হচ্ছেন দ্বিতীয় গ্রিক, বলতে পারো গ্রিক কমান্ডার, যিনি কিন্তু ইন্ডিয়া আক্রমণ করেছেন 182 বিসিইতে। এবং বলা যেতে পারে যেটা, যে সেটা হচ্ছে তোমার এই ডেমিট্রিয়াসের গ্রিক আক্রমণের কথা আমরা কিন্তু তোমার হচ্ছে যে বিভিন্ন বই, মানে বিভিন্ন ভারতীয় সূত্র থেকেও কিন্তু জানতে পারি। তার মধ্যে একটা হচ্ছে পতঞ্জলি মহাভাষ্য, আর একটা হচ্ছে কালিদাসের মালবিকাগ্নি মিত্র, একটু আগেই যেটা বলেছি, ঠিক আছে? তো তোমার, তো এই দুটো বই থেকেও কিন্তু আমরা জানতে পারি যবন আক্রমণ ঘটেছিল, এবং সেই যবন আক্রমণ যে ডেমিট্রিয়াস ছিলেন, এই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। কি বললাম, বুঝতে পেরেছো তো? তো এই হচ্ছে আর কি ঘটনা। এবং তবে ডেমিট্রিয়াস তোমার ভারতবর্ষ আক্রমণ করেন, এবং ডেমিট্রিয়াস ভারতবর্ষ আক্রমণ শুধু করলেন না, ভারতবর্ষ কিন্তু আক্রমণটা তার সাকসেসফুল ছিল। এবং তিনি কিন্তু তোমার হচ্ছে যে একের পর এক গুরুত্বপূর্ণ অঞ্চল যেগুলো ছিল, মানে ধরো আমাদের হচ্ছে তোমার পাটলিপুত্র, এই পাটলিপুত্র তিনি কিন্তু দখল করেছিলেন, বা দখল না করলেও পাটলিপুত্র পর্যন্ত তিনি কিন্তু অগ্রসর হয়েছিলেন। এই পাটলিপুত্রের কিন্তু প্রাচীন ভারতের দুটো নাম রয়েছে, এই দুটো নাম কি কেউ বলতে পারবে? পাটলিপুত্রের দুটো কিন্তু প্রাচীন নাম রয়েছে, এই দুটো প্রাচীন নাম কি বলতে পারবে পাটলিপুত্রের? এনিওয়ান? উজ্জয়িনী, কৌশিক, ভারহুতু? না না, পাটলিপুত্রের দুটো প্রাচীন নাম, একটা হলো কান্নকুব্জ এবং একটা হলো কিন্তু পুষ্পপুর, ঠিক আছে? বুঝতে পেরেছি কি বললাম? সরি, ভুল বললাম, কান্নকুব্জ না, কুসুমধ্বজ। পাটলিপুত্রের যে দুটো নাম রয়েছে, একটা হচ্ছে কুসুমধ্বজ অথবা হচ্ছে পুষ্পপুর, ঠিক আছে? পুষ্পপুর অথবা কুসুমধ্বজ, এই দুটো নাম হলো প্রাচীন নাম। তো এই দুটো নাম কোত্থেকে পাচ্ছি? পতঞ্জলি মহাভাষ্য থেকে দেখতে পাচ্ছি। তিনি বলছেন যে পাটলিপুত্র, পুষ্পপুর বা কুসুমধ্বজ পর্যন্ত এই আমাদের ইন্দো গ্রিক রাজা বা গ্রিক রাজা ডেমিট্রিয়াস অগ্রসর হয়েছিলেন, ঠিক আছে? তো ডেমিট্রিয়াস সম্পর্কে এই ইনফরমেশনটা শুধুমাত্র মনে রাখলেই চলবে। ডব্লিউবিসিএস দেখবে ডেমিট্রিয়াস থেকে একটা প্রশ্নই এসেছে, মানে এই প্রশ্নটাই কিন্তু তারা রেখেছে। এরপর আমরা যে বিখ্যাত ইন্দো গ্রিক রাজার কথা বলবো, তার নাম হচ্ছে মেনান্দার। তোমরা দেখতেই পাচ্ছ এই ভদ্রলোকের কথা আমরা কিন্তু বলবো। এই যে ইন্দো গ্রিক রাজা মেনান্দারের কথা বলতে গেলে বলা যেতে পারে যে তোমার হচ্ছে যে ইনি হচ্ছেন শুধুমাত্র ফেমাস নন, ইনি হচ্ছেন ইন্দো গ্রিকদের সর্বশ্রেষ্ঠ রাজা। আর মেনান্দার সম্পর্কে জানার জন্য তোমরা জানো বোধহয় বিখ্যাত বৌদ্ধ গ্রন্থটার নাম হলো মিলিন্দ পানহ, তাই তো? যেখানে কিন্তু এই ইন্দো গ্রিক রাজা মেনান্দার, তাকে কিন্তু মিলিন্দ নামে অভিহিত করা হয়েছে। এবং তিনি কিন্তু প্রশ্ন করছেন কাকে? বিখ্যাত বৌদ্ধ পণ্ডিত নাগসেনকে। হ্যাঁ, একদমই, তিনি বিখ্যাত বৌদ্ধ পণ্ডিত নাগসেনকে বৌদ্ধ ধর্ম নিয়ে একের পর এক প্রশ্ন ছুড়ে যাচ্ছেন। বৌদ্ধ পণ্ডিত নাগসেন সেই সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছেন, এবং তারপর যখন উত্তর পাওয়া হলো, তিনি উত্তর পেলেন, উত্তর পাওয়ার পর তিনি সন্তুষ্ট হলেন এবং তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন। এই যে বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন, এটা হচ্ছে কিন্তু এই মিলিন্দ পানহ বইটার কিন্তু শেষ লাইন, যেখানে কি দেখা গেল নাগসেন জয়লাভ করলেন এবং তিনি কিন্তু এই আমাদের হচ্ছে তোমার আমাদের ইন্দো গ্রিক রাজা মেনান্দারকে কার্যত কম্পেলড টু
তোমার এমব্রেস বুদ্ধিজম, অর্থাৎ বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন। ঠিক আছে, এটা হচ্ছে মিলিন্দ পানহর গল্প। তো মিলিন্দ পানহ বই যেটা রয়েছে এটা একটা পালি বই, বুঝতে পেরেছো? মিলিন্দ পানহ বই থেকে যেটা বলা হচ্ছে বা মিলিন্দ পানহ থেকে জানা যাচ্ছে যে সেটা হচ্ছে তিনি কিন্তু এই আমাদের ইন্দো গ্রিক রাজা মেনান্দার, হি ইজ স্টেটেড টু হ্যাভ কনকার্ড মোর এরিয়া দেন আলেকজান্ডার হিমসেলফ। এটা কিন্তু অবশ্যই মনে রাখবে, আলেকজান্ডারের চাই তিনি বেশি অঞ্চল দখল করেছিলেন ভারতবর্ষে। তবে 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 একটা বিষয় বলা হচ্ছে এটা যে এই মেনান্দার তিনি কিন্তু একজন ভারতীয় রাজার হাতে পরাজিত হয়েছিলেন। এটা আমি বলছি না, এটা কালিদাস তার মালবিকাগ্নি মিত্রম বইতে বলছেন। কালিদাস তার মালবিকাগ্নি মিত্রম বইতে বলছেন যে কালিদাস কিন্তু বলছেন সেখানে তিনি কিন্তু মেনান্দার নামটা ব্যবহার করেননি, তিনি ব্যবহার করেছেন মিলিন্দ নামটা। কালিদাস তার মালবিকাগ্নি বইতে বলছেন যে মিলিন্দ যে ভারতীয় রাজার হাতে পরাজিত হয়েছিলেন সেই ভারতীয় রাজার নাম কি জানো? সেই ভারতীয় রাজার নাম হলো বসুমিত্র। বসুমিত্র বসুমিত্রের হাতে কিন্তু তিনি সিন্ধু নদের তীরে সেখানে কিন্তু তাদের যে যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধে তিনি কিন্তু বসুমিত্রের কাছে, হ্যাঁ সম্বিত পালি ভাষায় লেখা, বসুমিত্রের কাছে তিনি কিন্তু পরাজিত হয়েছিলেন। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই পারলে মনে রেখো। আচ্ছা, আর তোমার হচ্ছে যে এই এই আমাদের আমাদের ইন্দো গ্রিক রাজা মেনান্দার সম্পর্কে যেটা বলবো, মেনান্দারের রাজধানী যেটা ছিল, মেনান্দারের যেটা রাজধানী ছিল, বুঝলে, মেনান্দারের রাজধানী ছিল তোমার হচ্ছে সকলা। এই সকলা ছিল কিন্তু আজকের পাকিস্তানের যেটা পড়ছে সিয়ালকোট। এবং বলে রাখা ভালো, এই মেনান্দার কিন্তু বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন। আমি আবারও বলছি যে এই সময় পুষ্যমিত্র শুঙ্গ যে অর্ডারটা দিয়েছিলেন, একটু বললাম না যে সকলা থেকে যে বৌদ্ধ সন্ন্যাসীদের গর্দান কেটে আনতে হবে তাকে 1000 স্বর্ণমুদ্রা দেওয়া হবে, এটা কিন্তু সকলা সেই সময় ছিল কিন্তু অন্তত পক্ষে বলতে পারো মাইগ্রেন্ট বৌদ্ধ সন্ন্যাসী যারা, তাদের সে ভীত সন্ত্রস্ত বৌদ্ধ সন্ন্যাসীদের একমাত্র কিন্তু আশ্রয়স্থল, একমাত্র আশ্রয়স্থল ছিল কিন্তু সকলা, যেখানে কিন্তু সমস্ত ওই শুঙ্গদের ভয়ে ভীত বৌদ্ধ সন্ন্যাসীরা এসে কিন্তু ওই সবাই কিন্তু বাস করতো। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি ভাবে আমাদের হচ্ছে এই তোমার এই আমাদের ইন্দো গ্রিক রাজা মেনান্দার সম্পর্কে গল্প। ঠিক আছে, এবং এখানে মিলিন্দ পানহ সম্পর্কে দেখো আমি গল্পটা বলেছি। ঠিক আছে, মিলিন্দ পানহ যেটা বললে কিনা আমাদের সম্বিত বলে, মিলিন্দ পানহ অ্যাকচুয়ালি কিন্তু ভাই সংস্কৃত ভাষায় লেখা হয়েছিল, বুঝতে পেরেছো? কিন্তু এর আমাদের কাছে যে ভার্সনটা রয়েছে, এই সংস্কৃত ভার্সনটা কিন্তু নেই আমাদের কাছে। যে ভার্সনটা রয়েছে সেটা হচ্ছে কিন্তু পালি ভার্সনটা আমাদের কাছে আছে। ঠিক আছে, এবং দেখতেই পাচ্ছ at the end of the it মিলিন্দ accepted বুদ্ধিজম। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি ইন্দো গ্রিকদের গল্প। ঠিক আছে, ইন্দো গ্রিকদের সম্পর্কে কয়েকটা ইনফরমেশন তোমাদের দিয়ে দিই। ইন্দো গ্রিক শাসনের ইম্প্যাক্টটা ভারতের উপর কিভাবে পড়েছিল তোমরা দেখতেই পাচ্ছ। ইন্দো গ্রিকরা হচ্ছে ভারতবর্ষের প্রথম রাজা যারা কিন্তু গোল্ড কয়েন্স ইন ইন্ডিয়া, এটা WBCS এ বেশ একাধিকবার প্রশ্নটা দিয়েছে। অর্থাৎ ভারতে প্রথম স্বর্ণ মুদ্রা কারা ইস্যু করেছিল তোমরা সকলেই জানো, ইন্দো গ্রিক। ঠিক আছে, আচ্ছা তোমার এরপর যে তোমার যেটা হচ্ছে ইন্দো গ্রিক কয়েন্স, ইন্দো গ্রিকদের যে মুদ্রা সেটা 3 ধরনের তারা কয়েন চালু করেছিল। একটা সোনার মুদ্রা, তার নাম ছিল স্ট্যাটার, দেখতেই পাচ্ছ। তারা যে সিলভার কয়েনটা চালু করে তার নাম ছিল কিন্তু ড্রাকাম, এবং তারা যে কপার কয়েনটা চালু করে তার নাম ক্যালকন। দয়া করে 3টে কয়েনের নাম একটু পারলে মনে রাখবে। যারা স্বর্ণ মুদ্রা চালু করেছিল ঠিকই, কিন্তু বেশিরভাগ তাদের কয়েন্স গুলো ছিল মেড অফ কিন্তু সিলভার, এটা পারলে মনে রাখো এবং মনে রাখবে। এবং তাদের মুদ্রাগুলো কিন্তু রেক্টেঙ্গুলার বা স্কোয়ার ছিল না, তাদের মুদ্রাগুলো ছিল কিন্তু ইউজুয়ালি রাউন্ড। এবং বলা যেতে পারে যেটা যে সেটা হচ্ছে তোমার যে ইন্দো গ্রিকদের কয়েনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল, তাদের কয়েন্স গুলোতে বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাচ্ছি রাজাদের বিভিন্ন সময়ের ছবি। অর্থাৎ ইন্দো গ্রিক রাজা মেনান্দার বা ডেমিট্রিয়াসের যৌবনের ছবি, তাদের বৃদ্ধ বয়সের ছবি, তাদের মধ্য বয়সের ছবি, তাদের কয়েনগুলো আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে বলা যেতে পারে যে তাদের যে লাইফের ডিফারেন্ট স্টেজ যে ভেতর দিয়ে তারা গেছে, তাদের দীর্ঘদিন ধরে রাজত্ব করেছে, অন্ততপক্ষে তাদের কয়েন্স গুলো থেকে তাদের এই ছবিগুলো অন্তত সেটাই কিন্তু চিহ্নিত করে। ঠিক আছে, মিলিন্দ পানহ কোন ভাষায়, কৌশিক যদি প্রশ্ন আসে সেক্ষেত্রে পালি ভাষায় লিখবে, কারণ আমি আবারও বলছি যেহেতু সংস্কৃত বা সম্বিত মনে প্রশ্নটা রেখেছো, আমি একটা কথা বলি যে সেটা হচ্ছে তোমার মিলিন্দ পানহ তো সংস্কৃত ভাষায় লেখা হয়েছিল ঠিকই, কিন্তু মিলিন্দ পানহ ভাই সংস্কৃত সংস্কৃত ভার্সনটা তো নেই আমাদের কাছে, আমাদের কাছে পালি ভার্সনটা রয়েছে, তাই না? অতএব মিলিন্দ পানহ যদি আসে কোন ভাষায় লেখা, তোমরা ডেফিনেটলি পালি ভাষায় লিখবে এবং ওটাতে তোমরা স্কোর কিন্তু করতে পারবে বা ওটাতে তোমরা কিন্তু মার্কস পাবে। আর সংস্কৃত ভাষায় লেখা হলেও কিন্তু সে কপি যেহেতু নেই তার প্রমাণ আমরা রাখতে পারিনি। ঠিক আছে, এই হচ্ছে ইন্দো গ্রিকদের সম্পর্কে গল্প। অতএব ইন্দো গ্রিকদের প্রভাবটা এই কয়েন, বেসিক্যালি ভারতের যে আমাদের ইন্ডিয়ান যে কয়েনেজ হিস্ট্রি তার উপরে ইন্দো গ্রিকদের একটা গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েন্স ছিল। ঠিক আছে, তো এই হচ্ছে ইন্দো গ্রিকদের কথা।
আর সোশিও কালচারাল ইম্প্যাক্টটা সম্পর্কে দেখো বলবো। সোশিও কালচারাল ইম্প্যাক্ট নিয়ে তোমরা দেখতে পাচ্ছ ভারতের কলা বা আর্ট অ্যান্ড আর্কিটেকচার এবং ইন্দো গ্রিকদের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল এবং বলতে পারো ভারতের যেই গান্ধার কলা যেটা বলা যায় গান্ধার শিল্পকলা, এই গান্ধার শিল্পকলার ভিত্তিপ্রস্তর এই সময় থেকে শুরু হয়। ইন্দো গ্রিকদের আরো একটা গুরুত্বপূর্ণ অবদান ছিল ভারতীয় রাজাদের রাজতন্ত্রের উপর ডিভাইন রাইট থিওরি। ডিভাইন রাইট থিওরি অর্থাৎ রাজারা যে ঈশ্বর প্রদত্ত ক্ষমতার বা ঈশ্বর প্রদত্ত ক্ষমতার যে অধিকার স্থাপন, এটা হচ্ছে কিন্তু ইন্দো গ্রিক কিংডম বা ইন্দো গ্রিক রাজাদের কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কৃতিত্ব, অর্থাৎ ডিভাইন রাইট থিওরি অফ কিংশিপ, এটা কিন্তু অবশ্যই মনে রাখবে। তৃতীয় যেটা দেখো যে সেটা হচ্ছে তোমার ইন্দো গ্রিক রাজারা, মানে এই ইন্দো গ্রিকরা ভারতে এসে তারা ভারতে থাকতে শুরু করলো, তারা ব্যাপকভাবে বৌদ্ধ ধর্ম গ্রহণ করলো, কোনো কোনো ইন্দো গ্রিক হিন্দু ধর্ম গ্রহণ করলো। কিন্তু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে ইন্দো গ্রিকরা কিন্তু এই গ্রিকদেরকে কিন্তু ভারতীয়রা বিভিন্ন পোস্টও কিন্তু অ্যাপয়েন্ট করছে। গতকালের মৌর্য এম্পায়ার পড়াতে গিয়ে আমি তোমাদের একটা কথা বলেছিলাম যে অশোক তার যে প্রভিন্সগুলো ছিল সেই প্রভিন্সে কিন্তু একজন প্রভিন্সিয়াল গভর্নর হিসেবে ভিনদেশিকে তিনি অ্যাপয়েন্ট করেছে এবং সেই ভিনদেশির নাম আশা করি তোমাদের মনে আছে, সেই ভিনদেশি জাতিতে কি ছিলেন সেটাও আশা করি তোমাদের মনে আছে। প্রগতি গুড মর্নিং, এত দেরি করে প্রগতি ঘুম থেকে উঠলে যে 8:41 হয়ে গেছে এবং দেখতে পাচ্ছ সেটা আমি উল্লেখ করেছি। And এটাও বলেছি যে আফটার দ্যাট ডিউরিং দ্য কুষাণা পিরিয়ড দ্য গ্রিকস ওয়ার ইন্টারেস্টেড উইথ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস। মনে রাখবে কনিষ্কের আমলে কিন্তু যে গ্রিককে ইঞ্জিনিয়ার হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছিল, বা তোমার একজন ইঞ্জিনিয়ার হিসেবে কিন্তু একজন গ্রিককে কিন্তু অ্যাপয়েন্ট করা হয়েছিল। অতএব গ্রিকরা পরবর্তীকালে কিন্তু বলতে পারো যেটা ভারতবর্ষের মানে ইন্দো গ্রিক শাসনের আগে হোক বা ইন্দো গ্রিক শাসনের পরে হোক, তারা কিন্তু ভারতীয়দের বিভিন্ন রকমের ভারতীয় মানে তাদের সম্পূর্ণভাবে ভারতীয়করণ ঘটে গেছে। যদি সম্পূর্ণভাবে ভারতীয়করণ না ঘটতো তাহলে অশোক কখনোই তোমার তুসামকে কিংবা কনিষ্ক কখনোই কিন্তু গ্রিক ইঞ্জিনিয়ারকে তার প্রদেশে কিন্তু অ্যাপয়েন্ট করতে পারতেন না। ঠিক আছে, তো এই হচ্ছে সোশিও কালচারাল ইম্প্যাক্ট। আর ইন্দো গ্রিক থেকে চলে যাবো এবারে সরাসরি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সে। প্রশ্নগুলো দেখতেই পাচ্ছ, তোমরা সহজেই আনসারও করতে পারবে। হু ওয়াজ দ্য ব্যাকট্রিয়ান কিং দ্যাট ইনভেডেড ইন্ডিয়া ইন অ্যাবাউট 182 BC and wrested a considerable part of northwest? এটা আশা করি উত্তরটা বলার দরকার নেই, একটু আগেই তোমাদের সঙ্গে পাটলিপুত্রের পূজা সোম, পাটলিপুত্রের আনসারটা হচ্ছে কুসুমধ্বজ অথবা পুষ্পপুর। আচ্ছা, এটার উত্তর হবে কিন্তু তোমার যে 182 খ্রিস্টপূর্বাব্দে ভারতবর্ষ আক্রমণ করছেন যে ইন্দো গ্রিক রাজা, তার নাম হলো কিন্তু ডেমিট্রিয়াস, তাই তো। 2 নম্বর প্রশ্ন দেখো, হু ওয়াজ মেনান্ডার? মেনান্ডার কে, এটা বলার দরকার আছে কি? এ ব্যাকট্রিয়ান গ্রিক, তাই তো। 2 হলো। আচ্ছা, গতকাল অঙ্কিতা বলে একটি মেয়ে দেখলাম, তুমি কি আছো ক্লাসে? অঙ্কিতা কি ক্লাসে আছো? তাহলে কাইন্ডলি একটু রিপ্লাই দেবে, তুমি কোন প্রশ্নটা নিয়ে কনফিউশন ছিল কাল লিখেছিলে ক্লাসে দেখলাম। হু ইন্ট্রোডিউসড গোল্ড কয়েন্স ইন ইন্ডিয়া? ভারতে প্রথম স্বর্ণ মুদ্রা কারা ইস্যু করেছিল? সেটাও আশা করি তোমরা পারবে সকলে। 3 C, ঠিক আছে। 4 নম্বর প্রশ্ন, হু রোড মিলিন্দ পানহো? দেখতে পাচ্ছ সেটা হচ্ছে তোমার মিলিন্দ পানহো হচ্ছে তোমার আমাদের বৌদ্ধ পণ্ডিত নাগসেনের লেখা, তাই তো। 4 D। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখি কি আছে ইন্দো গ্রিক থেকে। উই নো অ্যাবাউট দি ব্যাকট্রিয়ান গ্রিকস অনলি ফ্রম? এটা কি হবে বলো? ইন্দো গ্রিকদের সম্পর্কে আমরা যেটুকু ইনফরমেশন জানতে পারি, আমাদের সোর্স কি? 5 হচ্ছে বি, কয়েন্স। ভেরি গুড, আমরা কিন্তু একমাত্র মুদ্রা থেকে ইন্দো গ্রিকদের ইতিহাস জানতে পারি। ঠিক, তো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকে ইন্দো গ্রিক আলোচনা, তোমার শুঙ্গ কাণ্ড আলোচনা। পরের ক্লাসে তোমাদের সাথে আমি সাতবাহনদেরকে নিয়ে আলোচনা করব। অবশ্যই প্রাচীন ভারতের রেসপেক্টে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সাতবাহনদের ইতিহাস নিয়ে আলোচনা করব এবং তার সাথে তোমাদেরকে দেখি সাতবাহনটা একটা করাবো আর চালুক্যটা করাবো। তারপরে তোমাদেরকে আমি গুপ্তা এম্পায়ারের দিকে যাবো। গুপ্তা এম্পায়ার পড়াতে গেলে মোটামুটি 4খানা ক্লাস তোমাদের লাগবে পুরো গুপ্ত যুগের রাজনৈতিক ইতিহাস পড়াতে গেলে, ঠিক আছে। এরপর কটায় ক্লাস অরুন্ধতি? এরপর আমার আছে তোমাদের সাথে 9টা থেকে 10টা তোমরা ভূগোল ক্লাস করবে। 11টা থেকে আছে তোমাদের সাথে, ঠিক আছে। 11টা থেকে আছে এবং সেখানে তোমাদের সাথে যে ক্লাস যেটা করবো সেটা ফিরোজ শাহ তুগলক। আজকে গল্প শোনাবো, ফিরোজ তুগলকের গল্প শোনাবো, ঠিক আছে। 47 বছর বয়সে একটা মানুষ ক্ষমতায় আসার পর কিভাবে তোমার রাজপদকে মানে রাজ্য শাসনকে একটা ফিলান্থ্রপিক্যাল মনার্কিতে পরিণত করতে হয়, জনহিতকর একটা মিশনে পরিণত করতে হয়, তার গল্প শোনাবো ফিরোজ শাহ তুগলকে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভূগোলের ক্লাস করো আর সকলে খুব ভালো থেকো। দেখা হচ্ছে কটার সময় বললাম? 11টার সময়। থ্যাংক ইউ।